আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশকে ২০ কোটি ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র, চুক্তি সই। হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ৫ দিন রিমান্ডে। শরতে টানা বর্ষণ, ৭৮ ঘন্টায় ঝরেছে ৩৪৪ মিলিমিটার বৃষ্টি। বৈরী আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ, সতর্কতার সঙ্গে চলছে ফেরি। চলচ্চিত্র কমিশন গঠন সহ ২৪ দাবি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশকে ২০ কোটি ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র, চুক্তি সই। বাংলাদেশকে ২০ কোটি ডলারের বেশি উন্নয়ন সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র। আজ এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউএসএআইডি চুক্তি সই হয়েছে। অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের ভিত্তিতে এই চুক্তি সই হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য, সুশাসন, মানবিক ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি, মানুষের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধিতে এই অর্থ কাজে লাগানো হবে। যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হল বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সহযোগিতা করা। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ.কে.এম. শাহাবুদ্দিন এবং ইউএসএআইডির পক্ষ থেকে সই করেন রিড জে.এস. লিম্যান। অনুষ্ঠানে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এ বিষয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। মূলত রাজস্ব ও আর্থিক খাত নিয়ে কথা হয়েছে। আর্থিক খাতের সংস্কার ও সহযোগিতা নিয়ে কথা হয়েছে। বাণিজ্য নিয়েও কথা হয়েছে। রপ্তানি বহুমুখীকরণ সহ অন্যান্য কারিগরি সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। বাজার অনুসন্ধানও আলোচনায় এসেছে। বাংলাদেশ সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করলেই তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির আলোকে এই সহায়তা দেওয়া হচ্ছে। দ্য ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্ট ডিওএজি বা উন্নয়নের লক্ষ্যে অনুদান চুক্তির ষষ্ঠ সংশোধনী হিসেবে আজ এ চুক্তি সই হয়েছে। এ চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত। সেই চুক্তির আলোকে বাংলাদেশকে মোট ৯৫ কোটি ৪০ লাখ ডলার সহায়তা দেওয়ার কথা। এ পর্যন্ত মোট ৫টি সংশোধনীর আলোকে বাংলাদেশকে ৪২৫ মিলিয়ন বা ৪২ কোটি ৫০ লাখ ডলার দেওয়া হয়েছে। এবার ষষ্ঠ সংশোধনীর আলোকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অতিরিক্ত ২০ কোটি ২২ লাখ ডলার সহায়তা দিচ্ছে। হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ৫ দিনের রিমান্ডে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করার কথা জানায় র্যাব। রাজধানীর আদাবর থানায় করা পোশাক কর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ রোববার এই আদেশ দেন। এর আগে ফরহাদ হোসেনকে আদালতে হাজির করে ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে তার জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তারের কথা জানানো হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। র্যাবের বার্তায় বলা হয়, গত ৫ আগস্ট আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের অন্তত ২৫ জন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান রয়েছেন। শরৎ তীরে টানা বর্ষণ, ৭৮ ঘন্টায় ঝরেছে ৩৪৪ মিলিমিটার বৃষ্টি। ৩ দিন ধরে বরিশালে বৃষ্টি ঝরছে। বৃষ্টিতে নগরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। বর্তল এলাকায় রোববার শরতের অবিরাম বর্ষণে বরিশালে জনজীবনে নেমে এসেছে অবর্ণনীয় দুর্ভোগ। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা বর্ষণ আর ঝোড়ো আবহাওয়ায় থমকে গেছে মানুষের জীবনযাত্রা। নগরের প্রায় সব রাস্তাঘাটে হাঁটু সমান পানি জমে আছে। শহরের বিভিন্ন এলাকার বাড়িঘরে ঢুকে পড়েছে পানি।
এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বরিশালে গত বৃহস্পতিবার সকাল থেকে আজ রোববার দুপুর 12টা পর্যন্ত 78 ঘন্টায় বৃষ্টি ঝরেছে 344 মিলিমিটার। অথচ আবহাওয়া বিভাগের বৃষ্টিপাতের গড়পঞ্জি হিসাবে পুরো সেপ্টেম্বর এখানে বৃষ্টি ঝরার কথা 259 মিলিমিটার। অর্থাৎ পুরো মাসের বৃষ্টির স্বাভাবিক হিসাব ছাপিয়ে মাত্র 78 ঘন্টায় 86 মিলিমিটার অতিরিক্ত বৃষ্টি ঝরেছে। এই অতিবৃষ্টির সঙ্গে যোগ হয়েছে নদ নদীতে উঁচু জোয়ার। এতে বৃষ্টির পানি নদীতে নিষ্কাশিত হতে পারছে না, তেমনি নদীর উঁচু জোয়ারের পানিও নর্দমা দিয়ে এসে পড়ছে নগরে। এতে বরিশাল নগরে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। বরিশাল আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির উদ্দিন বলেন, গত 78 ঘন্টায় অস্বাভাবিক বৃষ্টি হয়েছে। বৃষ্টির এই ধারাবাহিকতা আরও বেশ কিছু সময় ধরে থাকতে পারে। রোববার নগরের নবগ্রাম রোড, আমির কুটির, অক্সফোর্ড মিশন রোড, কলেজ অ্যাভিনিউ, গড়স্থান রোড, সার্কুলার রোড, ভাটিখানা সহ আরও বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় সেগুলো জলাবদ্ধ। অক্সফোর্ড মিশন এলাকার বেশিরভাগ বাসিন্দা পানিবন্দী। নিচু ও কাঁচা ঘরে রান্না পর্যন্ত করা যাচ্ছে না। কলেজ এভিনিউ এলাকার বাসিন্দা অলোক চক্রবর্তী বলেন, ঘরে বাইরে সব জায়গায় পানি আর পানি। আমাদের জীবন এখন এতটা দুর্বিষহ যে বলে বোঝাতে পারবো না। আমির কুটির এলাকার বাসিন্দা কুটি বেগম বলেন, মাইন্সের বাড়ি কাজ কইরা সংসার চলে, কিন্তু 3 দিন ধইরা বৃষ্টিতে ঘর দুয়ার তলাইন না। আজ আর কাজে যাওনের অবস্থা নাই, কি হইবে কইতে পারি না। নগরের বিভিন্ন শ্রেণী পেশার বেশ কয়েকজন বাসিন্দা বলেন, সামান্য বৃষ্টি হলেই সদর সড়ক, গোরস্থান রোড, কালু সড়ক, বটতলা, বাংলা বাজার, কলেজ এভিনিউ, ফকিরবাড়ি সড়ক, আমির কুটির, অক্সফোর্ড মিশন রোড, গোরস্থান রোড, ভাটিখানা, আমানতগঞ্জ, মল্লিক বাড়ি সড়ক, ব্রাউন কম্পাউন্ড, মহিলা কলেজ ও এর আশপাশ এবং নগরের পূর্বাংশের বিশাল এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন ঘর থেকে বের হওয়াই মুশকিল হয়ে যায়। এছাড়া রাস্তায় গাড়িও তেমন চলাচল করে না। স্কুল, কলেজ, অফিস, আদালত চলাচলে খুবই সমস্যা হয়। এদিকে গত 3 দিন নগরের রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল, ফলে সাধারণ শ্রমজীবী মানুষের আয় কমে গেছে। বাংলা বাজার এলাকায় রোববার দুপুরের কথা হয় রিকশা চালক আমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, 3 দিন ধইরা তো জমা টাহাই ওঠে না, হেডে তো ঘরে বাজার সদাই নিতে পারি না। ধার কর জনিমু হেই অবস্থাও নাই, সবার অবস্থায় তো আমার নাহান। কষ্টের কথা কি কমু, বাড়ির সামনে পানি জমে গেছে, সে পানিতে থালা বাসন ধুয়ে নিচ্ছে এক নারী। বৈরী আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ, সতর্কতার সঙ্গে চলছে ফেরি। বৈরী আবহাওয়ায় রাজবাড়ীর দৌলদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গতকাল শনিবার বেলা 11টা থেকে লঞ্চ চলাচল বন্ধ আছে। আর প্রায় 4.5 ঘন্টা বন্ধ থাকার পর গতকাল সকাল 8:30 থেকে সতর্কতার সঙ্গে চলাচল করছে ফেরি। আজ রোববার বেলা 11টার দিকে গিয়ে দেখা যায় রাজবাড়ীর ঢাকা খুলনা মহাসড়ক অনেকটাই ফাঁকা। মাঝে মধ্যে যাত্রীবাহী 2-1টি যানবাহন চলাচল করলেও যাত্রী তেমন নেই। লঞ্চ বন্ধ থাকায় দৌলদিয়া ঘাটের পন্টুনে বসে চালক, সারিং, ইনচার্জ ও কর্মচারীরা বসে অলস সময় পার করছেন। পন্টুনে বাঁধা 4 থেকে 5টি লঞ্চ, এর বাইরে পদ্মা নদীর পার ঘেঁষে রাখা হয়েছে আরও কয়েকটি লঞ্চ। পন্টুনে বসে থাকা এমভি আমানত লঞ্চের মাস্টার নাসির উদ্দিন বলেন, আবহাওয়া খারাপ থাকায় সরকারের নির্দেশনা মেনে গতকাল বেলা 11টার পর থেকে লঞ্চ চলাচল বন্ধ আছে। ঘাটে লঞ্চ রেখে বৈরী আবহাওয়ায় কোথাও যেতে পারছেন না, তাই পন্টুনে বসে সময় পার করছেন। কোনো যাত্রী এলে নদী পাড়ি দিতে ফেরিতে ওঠার পরামর্শ দিচ্ছেন। আরেকটি লঞ্চে সারিং জানান, বৃষ্টির সঙ্গে বাতাস বেশি থাকলে লঞ্চগুলো পন্টুনের সঙ্গে বারবার আঘাত লাগে, যে কারণে অনেক লঞ্চ পাশে পদ্মা নদীর পার ঘেঁষে বেঁধে রেখেছেন। এমন পরিস্থিতিতে কোথাও যেতে পারছেন না, তাই পন্টুনে বসে সময় কাটাচ্ছেন। পরিস্থিতি ভালো হলে লঞ্চ চালু হবে। পন্টুনের দায়িত্বে থাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সারেং হেকমত আলী বলেন, গত শুক্রবার রাত থেকে দৌলদিয়া পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ছিল। পরদিন শনিবার সকাল 7:30টার দিকে লঞ্চ চালু হয়, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সব কটি লঞ্চ চালু ছিল না। পরে সকাল 10টার দিকে পাটুরিয়া থেকে লঞ্চ নদী পাড়ি দিয়ে দৌলদিয়ায় আসেন। এর কিছুক্ষণ পর থেকেই এই রুটে সব লঞ্চ বন্ধ রাখা হয়। ফেরি চলেও মাঝে মধ্যে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাসে নৌকার মতো দুলতে থাকে। বৃষ্টির মধ্যে ভিজে অনেক যাত্রীকে ফেরিতে নদী পাড়ি দিতে দেখা যায়। রাজবাড়ী পাচুরিয়া থেকে আসা ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, জরুরি কাজে তিনি মানিকগঞ্জ যাচ্ছেন। রাস্তায় গাড়ি কম থাকায় বেশি ভাড়া দিয়ে মাহেন্দ্রতে ঘাটে আসতে হয়েছে। মাহেন্দ্র চালক আনোয়ার হোসেন বলেন, সকাল 9টায় বাড়ি থেকে বের হওয়ার পর 2 ঘন্টায় মাত্র 50 টাকা রোজগার করেছেন। যাত্রী না পেয়ে বসে থাকতে হচ্ছে। বৃষ্টি ও বাতাসের মধ্যে সহজে কেউ বের হচ্ছে না। এভাবে চললে দিন শেষে মহাজনের ভাড়ায় কি দিবেন আর নিজেরই থাকবে কি?
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা দৌলতদিয়া কার্যালয়ের সহকারী উপমহাব্যবস্থাপক সালাহ উদ্দিন বলেন, ঝড়ের কারণে গতকাল ভোর 4টার পর থেকে সকাল 8:30টা পর্যন্ত 4.5 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এরপর থেকে সতর্কতার সঙ্গে ফেরি চলছে। দৌলতদিয়া প্রান্তে 3, 4 ও 7 নম্বর এই 3 ঘাট দিয়ে ফেরিতে যানবাহন পারাপার হচ্ছে। চলচ্চিত্র কমিশন গঠন সহ 24 দাবি। গতকাল শুক্রবার বিকেল 4টায় ঢাকার গ্রাউন্ড জিরোতে আলোচনায় বসেছিলেন দেশের প্রায় শতাধিক চলচ্চিত্র কর্মী। আয়োজকদের সৌজন্যে চলচ্চিত্র সংস্কার বাকস্বাধীনতার পরিপন্থী সব নিপীড়নমূলক আইন বাতিল, স্বাধীন ও স্বায়ত্তশাসিত চলচ্চিত্র কমিশন গঠন সহ 24টি খসড়া দাবি উত্থাপন করেছেন এই প্রজন্মের চলচ্চিত্র কর্মীরা। গতকাল শুক্রবার বিকেল 4:30টার দিকে গ্রাউন্ড জিরোতে আলোচনায় বসেছিলেন দেশের প্রায় শতাধিক চলচ্চিত্র কর্মী ও চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ 2024 নিয়ে আলোচনা করেছেন তারা। আলোচনার পর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা জানান, ব্যক্তির ঊর্ধ্বে গিয়ে সমষ্টির স্বার্থই হবে মূল কথা। এই স্লোগানকে ধারণ করে চলচ্চিত্র শিল্পকে আমূল সংস্কার করার লক্ষ্যে কাজ করছেন তারা। এই আলোচনায় বিদ্যমান বাক স্বাধীনতা পরিপন্থী সব নিপীড়নমূলক আইন বাতিল, স্বাধীন ও স্বায়ত্তশাসিত চলচ্চিত্র কমিশন গঠন, ফিল্ম কাউন্সিল প্রতিষ্ঠা করা, চলচ্চিত্র সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের আমলাতান্ত্রিক কাঠামো সংস্কার করা, ফেডারেল ইউনিয়ন প্রতিষ্ঠা করা সহ আরও অনেক বিষয় উঠে আসে। আলোচনায় ঢাকার বাইরে থেকে অনেকে ভার্চুয়ালি যোগ দেন। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে 24টি খসড়া দাবি উত্থাপন করা হয়েছে। পরবর্তী সময় আলোচনা ও মতামতের মাধ্যমে সংশোধন, পরিবর্তন, পরিমার্জন হতে পারে। গত শুক্রবার বিকেল 4টায় ঢাকার গ্রাউন্ড জিরোতে আলোচনায় বসেছিলেন দেশের প্রায় শতাধিক চলচ্চিত্র কর্মী। আয়োজকদের সৌজন্যে দাবিগুলো হলো, বিদ্যমান বাক স্বাধীনতা পরিপন্থী সব নিপীড়নমূলক আইন বাতিল করতে হবে, স্বাধীন ও স্বায়ত্তশাসিত চলচ্চিত্র কমিশন প্রতিষ্ঠা করতে হবে, স্বাধীন ও স্বায়ত্তশাসিত ফিল্ম কাউন্সিল প্রতিষ্ঠা করতে হবে, ফিন্যান্স কর্পোরেশন প্রতিষ্ঠা করতে হবে, কবিরপুর ফিল্ম সিটির নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত করতে হবে এবং এফডিসি সংস্কার ও আধুনিকায়ন করতে হবে। চলচ্চিত্র শিক্ষার প্রসারে বিসিটিআই সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্রের বিভাগগুলোকে বিশ্বমানের চলচ্চিত্র শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জাতীয় চলচ্চিত্র অনুদান নীতিমালা সংস্কার করতে হবে। ডিজিটাল চলচ্চিত্র প্রদর্শন ও পরিবেশন নীতিমালা প্রণয়ন করতে হবে। সাংস্কৃতিক চেতনা ও সৃজনশীলতা বিকাশের জন্য জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে। চলচ্চিত্র সংরক্ষণ নীতিমালা সংস্কার করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলচ্চিত্র শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করতে হবে। চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনে সমাজের সব স্তরে মানুষের অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টির কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। টেকসই চলচ্চিত্র উন্নয়ন পরিকল্পনা ও চলচ্চিত্র নির্মাণে পরিবেশ বান্ধব পরিবেশ বজায় রাখার নীতিমালা প্রণয়ন করতে হবে। বিদেশি চলচ্চিত্র নির্মাতা ও প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করার জন্য বৈশ্বিক নীতিমালার আদলে নতুন নীতিমালা তৈরি করতে হবে এবং বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে চলচ্চিত্র ও পর্যটনকে একীভূত করে প্রকল্প প্রণয়ন করতে হবে। তরুণ নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণে সুযোগ সৃষ্টির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। চলচ্চিত্র গবেষণার সুযোগ বৃদ্ধি সহ গবেষণা কাজে সর্বাত্মক সহযোগিতা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মাধ্যমে চলচ্চিত্র সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। চলচ্চিত্রের সঙ্গে দর্শকদের সম্পৃক্ততা করার জন্য মাঠ পর্যায়ে প্রকল্প প্রণয়ন করতে হবে। চলচ্চিত্র সংশ্লিষ্ট সব পেশাজীবী সংগঠনের অধিকার নিশ্চিত করতে ফিল্ম কমিশনকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করতে হবে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন 2023 সংস্কার করতে হবে এবং গ্রেডিং পদ্ধতি চালু করতে হবে। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য ফেডারেল ইউনিয়ন প্রতিষ্ঠা করতে হবে। চলচ্চিত্র সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের আমলাতান্ত্রিক কাঠামো সংস্কার করতে হবে। ধর্মীয় অনুভূতি, রাষ্ট্রীয় নিরাপত্তা ও ভাবমূর্তি এবং বাক স্বাধীনতা রক্ষার বিষয়গুলো বিবেচনা করে বিভিন্ন ধর্মের স্কলার, আইনজ্ঞ ও বুদ্ধিবৃত্তিক কাজে নিয়োজিত ব্যক্তিদের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন ও পরিষ্কারভাবে বিষয়গুলো সংজ্ঞায়িত করতে হবে। কোনো চলচ্চিত্র সমাজে বিতর্ক সৃষ্টি করার কারণে যদি সংশ্লিষ্ট নির্মাতা এবং কলাকুশলের নিরাপত্তাহীনতার আশঙ্কা তৈরি হয়, তাহলে তাদের যথাযথ নিরাপত্তা প্রদান করতে হবে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।